আজকে জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা প্রশাসনিক সভা ছিল। সেই সভা থেকে বক্তৃতা দিতে গিয়ে তার গলা থেকে যেরকম আতঙ্ক ঝরে পড়তে দেখলাম, আমি অতীতে কিন্তু কোনোদিন দেখিনি। যদিও সেটা প্রশাসনিক সভা থাকলেও সেখানে ওই একটা একটা মূর্তি ছিল, যেটা ভারত সরকারের, রাজ্য সরকারের হতে পারে, কিন্তু পুরো সভাটাকেই তিনি তার নিজস্ব ঢঙে রাজনৈতিক সভায় পর্যবসিত করেছিলেন। অনেক কথা বলেছেন এবং সেইখানে কিছু কিছু বক্তব্য নিশ্চয়ই নিউজ মিডিয়াতে আপনারা দেখছেন। সেখানে এক জায়গাতে তিনি বলছেন, যেটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে চাপা দিতে গিয়ে, যে ঘরে সোনাদানা রাখবেন না, ইঁদুর চামচিকে মানে ইডি সিবিআই চলে আসবে এবং সব নিয়ে চলে যাবে, এই করে বললেন। এবং করতে গিয়ে তিনি যে শেষ অংশটা বললেন সেটাই কিন্তু মারাত্মক। আর এই জায়গা থেকেই এবার প্রশ্ন উঠছে, তাহলে তাহলে কি বিপদ ক্রমশ ঘিরে ধরছে তৃণমূল নেত্রীকে? এবং এই বিপদ যদি সেই বিপদ হয়, অর্থাৎ এবারে নির্বাচনের বৈতরণীটা আর পের হওয়া হলো না, তাহলে তো নবান্নের গদিটাই টলে যাবে। সেই আশঙ্কা থেকে কি আরও বেশি আতঙ্কে ভুগছেন তিনি? নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে জয়নগরে প্রশাসনিক সভা করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি যে রাজনৈতিক বক্তব্য রাখছিলেন, কোনো প্রশাসনিক সভা থেকে যে এরকম করা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে না দেখলে আমি অন্তত জানতাম না। যাক, সেই রাজনৈতিক বক্তব্যের মধ্যে একটা জায়গা ছিল যেখানে যেখানে তাকে প্রশ্ন না করা সত্ত্বেও তিনি উত্তরটা দিয়ে দিলেন। সেটা হচ্ছে এই যে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী জেলে যাচ্ছে আর বেরোচ্ছে না, তাদের বিরুদ্ধে আদালতে গিয়ে তাদের হয়ে সওয়াল করে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবী রেখেও তাদের বার করা যাচ্ছে না। উল্টে তাদেরকে যখনই সার্চ করা হচ্ছে, কোটি কোটি টাকার পাহাড় পাওয়া যাচ্ছে এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে হাওয়ালা যুগে পাচার করে দিয়েছে, এমন ভয়ঙ্কর অভিযোগ আসছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বাংলায় কিন্তু পারসেপশন চেঞ্জ হচ্ছে। এবং যে তৃণমূল বলতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ি, হাওয়াই চটি, টালির চালার ঘর, সেই তৃণমূল সততার প্রতীক শব্দটা ব্যবহার করতে ভুলে গেছে। এবং শুভেন্দু অধিকারীরা যে চোর 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 শব্দটা তুলতে শুরু করেছে, সাধারণ মানুষ কোথাও গিয়ে সেটা বিশ্বাস করতে শুরু করেছে। রাজ্যের এই যে বিপুল পরিমাণ দুর্নীতি, এটা কারোর ইন্ডিভিজুয়াল নয়, এটা একটা র্যাকেটের মতো কাজ করেছে এবং তৃণমূলের নিচু তলা থেকে শুরু করে উপরতলা সকলেই এটাতে যুক্ত। ফলে খুব স্বাভাবিকভাবে সেটাকে ডিফেন্ড করতে হতো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখনও মানুষকে বোঝাতে হবে যে না না, এগুলো রাজনৈতিক প্রতিহিংসা। মানুষ বুঝবে কি বুঝবে না সেটা পরের কথা, কিন্তু তিনি তো রাজনীতি করতে এসছেন, তিনি বোঝাবেনই। আর সেই জায়গা থেকেই তিনি বললেন যে এই ইডি সিবিআই নাম করেননি, যদিও তারা বেসিক্যালি ঘরে গিয়ে, তৃণমূল নেতাদের ঘরে গিয়ে টাকা রেখে দিয়ে আসবেন, সব কিছু রেখে দিয়ে আসবেন এবং তারপর দেখাবেন সেগুলো তৃণমূলের টাকা, আর সেইখান থেকে ধরে নিয়ে যাবেন। ভাবছেন এই করে এলাকা ফাঁকা করে দেবেন ভোটের আগে সবাইকে অ্যারেস্ট করে? ওটা হতে দেব না করে তিনি হুঙ্কার ছাড়লেন। এবার এই কথাটা তিনি বললেন, এটা আতঙ্কের মতো শোনালো না? হঠাৎ তৃণমূল কংগ্রেসে এমন কি হলো যে নেতাদের এইভাবে জেলে ঢোকাতে হবে এবং সেটা তিনি হতে দেবেন না? আসলে আসলে যদি খুব ভালো করে যদি রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখেন, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আপনাদের দুটো ঘটনার কথা বলবো, দুটো ঘটনাই কিন্তু লিঙ্কড আপ। তাহলেই বুঝতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কটা ঠিক কোথা থেকে আসছে এবং কেন তিনি আতঙ্কিত। নাম্বার ওয়ান ইনসিডেন্ট শাহজাহান। সেই শাহজাহানের নাম্বার ওয়ান ইনসিডেন্টটা একটু পরে বলছি, নাম্বার টুটা বলে দিই। যখনই শাহজাহান পলাতক হয়ে গেল, তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা কথা বললেন। তিনি বলেছিলেন যে ভোটের আগেই ভাইপোর মস্তানদের এলাকা ছাড়া করব, এই রকম একটা তিনি কিন্তু কথা বলেন। এবার এই জায়গা থেকেই কিন্তু জল্পনা শুরু হয়। দেখুন, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও দেখা যায় অনেক জায়গায় তারা ব্যাপক মার্জিনে জিতেছে এবং এই পঞ্চায়েত নির্বাচনই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূলের সেই জেতার স্টাইলটা কী, জেতার ফর্মুলাটা কী। মুখ্যমন্ত্রী যতই শাক দিয়ে মাছ ডাকার মতো চেষ্টা করুন না কেন, এত মামলা হয়েছে, এত কিছু হয়েছে এবং গোটা বাংলা কিন্তু সাক্ষী রেখেছে ভোটটা কিভাবে লুট হয়েছে। এবং আরেকটা এক্সাম্পল, 2019-এর ডায়মন্ড হারবার, সেখানে সব থেকে কম সংখ্যক বুথে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা সত্ত্বেও তার জয়ের মার্জিন 3,20,000। এবার খুব স্বাভাবিকভাবেই তৃণমূলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, মানুষের আশীর্বাদ পেয়ে সেখানে জিতেছেন।
বাকি বুথে তিনি হেরে গেছেন, অথচ এইসব বুথে বিরোধীরা একটা ভোটও পায়নি, পেলেও 5টা 7টা 8টা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 1000-এর উপর ভোট নিয়ে বেরিয়ে গেছেন, করে 3,20,000 মার্জিন করেছেন। এখন বিরোধীদের অভিযোগ হচ্ছে যে এগুলো হচ্ছে তৃণমূলের সোকল্ড ভোট ম্যানেজার, এই শাহজাহানের মতো লোকেরা, যারা এলাকায় ভোটের নামে মানুষের গণতান্ত্রিক অধিকারটা কেড়ে নেয়। বা সোজা কথাই তারা ভালো ভোট ম্যানেজার। আমি ধরেও নিলাম বিরোধীদের এইসব অপবাদ ভুল, তারা সত্যিই ভালো ম্যানেজার। মানুষ তাদেরকে দেখে ভোট দেয়, তারা যে দলের সঙ্গে আছে তাদেরকেই মানুষ ভোট দেবে। এখন এই যে শুভেন্দু অধিকারী কথাটা বললেন, সেই জায়গা থেকেই ইঙ্গিত এই শাহজাহান পশ্চিমবঙ্গে একটা নেই। এরকম শাহজাহান কোনায় কোনায় ছড়িয়ে রেখেছে তৃণমূল, এবং সেই সব শাহজাহানদের খুঁজে খুঁজে এলাকা ছাড়া করে ছাড়বেন। এলাকা ছাড়া কীভাবে করবেন? এক হতে পারে এই রকম ইডি রেড করবে আর তারা নিজেরাই সেই জায়গা থেকে পালাবেন। বীর পুঙ্গব শাহজাহান আজকে কোথায়? পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিতে পারবেন? কোথায় লুকিয়ে আছেন? কেন সামনে আসছে না? কেন তাকে পুলিশ 4 দিন হয়ে গেল ধরতে পারছে না? এত বড় ইনসিডেন্ট হয়ে গেল সন্দেশখালিতে, একটা কোনো গ্রেপ্তার এখন অবধি কেন নেই? একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে তার জবাব দিন মমতা বন্দ্যোপাধ্যায়। পারবেন না দিতে, তিনি কথা ঘোরাবেন, অন্যদিকে কথা নিয়ে চলে যাবেন। যাই হোক, এইরকম শাহজাহানরা এলাকা ফাঁকা করে চলে যাবে, আপনি বাঁচলে বাপের নাম। কেননা শাহজাহানের মতো ক্রিমিনালরা যারা তৃণমূল নেতা সেজে বসে আছে, তারাও খুব ভালো করে জানে যে একবার যদি ইডি ধরে, একবার যদি সিবিআই ধরে, আর ওই বাইরে বেরিয়ে আসা যাবে না। এবং সবথেকে বড় কথা, পার্থ, কেষ্ট, বালু, এরা তো এইসব শাহজাহানের মতো চুনোপুটির থেকে অনেক বড় বড় নেতা ছিল। এদের অর্থনৈতিক ক্ষমতা অনেক বেশি ডাকাতি করেছে এরা, অনেক বড় বড় লয়ার লাগিয়েছে, তাও 1.5 বছরের উপর সব জেলে পড়ছে, কারুর একটা হিম্মত হয়নি বেল নিয়ে বাইরে বেরিয়ে আসা। তাহলে এইসব বড় বড় ফেরেববাজগুলো যখন বেরোতে পারছে না, শাহজাহানের মতো চুনোপুটি কি হবে? সুতরাং খুব ভালো করে বুঝে গেছে এই কারণে শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, ধরা দিচ্ছে না, কেননা জানে ধরা দিলেই খেলা শেষ। আর তাই শুভেন্দু অধিকারী এবার বেছে বেছে এই সব শাহজাহানদেরকে চিনিয়ে দেবে ইডি সিবিআইকে। এবার যদি সেটা তিনি চিনিয়ে দেন, সব জায়গায়তে তো ইডি সিবিআই হানা হবে। তৃণমূলের হাঁড়ির সমস্ত খবরটা তো তিনি জানেন, কে খায়, কতটা খায়, কি দিয়ে খায়, কাকে নিয়ে খায়, কাকে সেই খাওয়ার ভাগটা দেয়, খাওয়ার পর কতটা ওগরায়, সমস্তটা কিন্তু শুভেন্দু অধিকারী জানেন। এবং সেই জন্যই শুভেন্দু অধিকারীর প্রতি তৃণমূলের এত জ্বালা। একদিক থেকে সবাই আক্রমণে নেমেছেন, সমস্তটা ফাঁস করে দিচ্ছেন, তো পর্দাটা তো ফাঁস করে দিচ্ছেন। ফলে এই রকম শাহজাহানরা কিন্তু আইডেন্টিফাইড হবেন, তাদের গিয়ে হয় ইডি সিবিআই তুলবে, ঠাঁই হবে জেলে, এলাকায় ভোটটা ম্যানেজ করার জন্য থাকবে না। আর না হলে 2 নম্বর যে জায়গাটা হবে সেটা হচ্ছে যে ইডি সিবিআই আসার আগেই এরা ভোকারটা পালিয়ে যাবে। আগে পালিয়ে বাঁচি বাবা, তারপর পরবর্তীকালে দেখা যাবে ভোট ম্যানেজ। তাহলে এই যদি অবস্থাটা হয়, তাহলে তৃণমূলের হয়ে ভোটটা ম্যানেজ করবে কে? যতই মুখে বড় বড় সংগঠনের কথা বলুক, যাই বলুক, এই যে কেষ্ট চলে গেছে বীরভূম থেকে, সেখানে কাজল শেখকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তৃণমূল কি কনফিডেন্ট বীরভূমে 2টো আসন ধরে রাখতে পারবে? সেখানকার এখনকার যা হাওয়া বলছে, তৃণমূল শুধু হারবে না, গোহারা হারবে সেখানে, তেমন হাওয়ায় তো উঠে গেছে। বিজেপি টার্গেট করে বসে আছে ওই 2টো আসন। এই যে উত্তর 24 পরগনা থেকে বালু মল্লিক গ্রেপ্তার হয়ে গেল, সেই জায়গায় সেটাকে সামাল দেওয়ার জন্য কোর কমিটি তৈরি করে দেওয়া হলো, কেউ বলতে পারলো না তো। এই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে দেখে ভোট হয়, কে বালু মল্লিক রইল না জেলে গেল না কি হলো, কারোর কিচ্ছু এসে যায় না। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাবে আর মানুষ দুহাত ভরে আশীর্বাদ দেবে। অত সোজা জিনিস নয়। কোর কমিটি করতে হলো, নেতাদের ধরে ধরে দায়িত্ব দিতে হলো, সেই কোর কমিটির রেগুলার মিটিং করতে হবে, তার আপডেট কালীঘাটে পৌঁছতে হবে, কত কি নির্দেশিকা এলো। সুতরাং এই ভোট ম্যানেজাররা যদি না থাকে, তাহলে 2024 এমনিতেই চাপ। এই 12 বছরের অ্যান্টি ইনকামবেন্সি, কর্মসংস্থান নেই, শিল্প সংস্থান নেই, দুর্নীতির দায়ে দলটা ধুঁকছে, এবং যে কজন গ্রেপ্তার হয়েছে তার থেকে আরও বেশি সংখ্যক গ্রেপ্তার হতে পারে এমন স্পেকুলেশন আছে। এই অবস্থায় বিজেপি ঝাঁপাচ্ছে, ভোট পঞ্চায়েতের স্টাইলে হবে না, সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। 2021 থেকে শিক্ষা নিয়ে গণনাও এবার কিন্তু বিজেপি এত সহজে ছেড়ে দেবে না। এবং সবথেকে বড় কথা, মোদি হাওয়া থাকছে, বাংলা থেকে বড় সংখ্যক জেতার আসন স্বয়ং কেন্দ্রীয় বিজেপি টার্গেট করছে। সুতরাং এই জায়গায় ফোকাস, সেটাকে এক্সিকিউট করার জন্য যা যা করার কেন্দ্রীয় বিজেপি সেটা করবে।
এবারে রাজ্য নির্বাচন কমিশনার রকম রাজীব সিনহার মতো কোনো অনুগত দলদাসকে সেখানে বসিয়ে রেখে ভোট করানো যাবে না। পুরোটা ট্র্যাক হবে জাতীয় নির্বাচন কমিশন থেকে। এবং তার আগে যদি ইডি সিবিআইয়ের হানা আরও বাড়ে, এবং সেই হানাটা বাড়বে বিজেপির অঙ্গুলি হেলনে নয়, আদালতের নির্দেশে। এবং আদালত যেদিকে যাচ্ছে সেখানে তো দেখা যাচ্ছে তৃণমূলের সর্বোচ্চ স্তরের যারা নেতা, শুধুমাত্র তারা নয়, তাদের পরিবারকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। এই অবস্থায় যদি ভোট ম্যানেজাররাও, শাহজাহানের মতো সম্পদ ভোট ম্যানেজাররাও হাওয়া হয়ে যায়, হয় ইডি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে জেলে পচে, আর না হলে ইডি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়ার জন্য ভয়ে পালিয়ে বেড়ায়। এবার যে লোকটা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, সেই লোকটা, তার নামে লুকআউট সার্কুলার হয়ে গেছে, শুধুমাত্র তার নয়, তার পুরো পরিবারের নামে হয়ে গেছে। যেখানেই পাক তুলে নিয়ে আসবে। সেই অবস্থায় এসে ভোট ম্যানেজ করতে পারবে? ভোটের সময় তো কেন্দ্রীয় বাহিনী পুরো জায়গাটা ঘিরে রাখবে। এমনকি জাতীয় নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পরই যেসব অনুগত দলদাস পুলিশকে বসিয়ে রাখা হয়েছে, তাদেরও তো সব ট্রান্সফার হবে, তাদের হাতটাও বেঁধে দেওয়া হবে, তারা কাজটা ঠিকভাবে করছে কিনা সেই জায়গাটা দেখে নেওয়া হবে। এর আগে অতীতে অভিজ্ঞতা বলে দিয়েছে যে এখানে কেন্দ্রীয় বাহিনী এলেও তাদেরকে বসিয়ে রাখা হয়, তাদেরকে ভুল পাতে সঞ্চালিত করা হয় এবং লোকাল পুলিশ দিয়ে ব্যাপারটা ম্যানেজ করা হয়। কিন্তু সেই জায়গাটা ধরার মতো লোক এখন বিজেপিতে আছে, এবং সেই অনুযায়ী রিপোর্ট দেওয়ার লোক, দিল্লিতে রিপোর্ট দেওয়ার মতো লোকও বিজেপিতে আছে। সেই অনুযায়ী ব্যবস্থা হবে। সুতরাং ভোট যুদ্ধটা বড্ড কঠিন হচ্ছে। এমনিতেই সাধারণ মানুষের পারসেপশন চেঞ্জ হচ্ছে। এই দলটা দুর্নীতিগ্রস্ত লোকে বলতে শুরু করেছে। তার উপরে এই ধরনের সম্পদ ভোট ম্যানেজাররা যদি ময়দানে না থাকে, যদি স্বচ্ছভাবে ভোট হয়, তাহলে পশ্চিমবঙ্গে কী অবস্থা হবে? অনেকে তো বলছে তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে আসবে। সিঙ্গেল ডিজিটে নামার দরকার নেই। 2019-এ যে কটা আসন পেয়েছিল না, সেইখান থেকে যদি তৃণমূল কংগ্রেস নেমে চলে আসে, তাহলেই কিন্তু নবান্নের গদিটা ঠকঠক করে কাঁপতে শুরু করবে। দলের মধ্যেই এমন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, আড়াআড়ি কেন 3-4 টুকরে দলটা ভেঙে যাবে, এবং একটা দল বাঁচার জন্য বিজেপির নৌকায় ঝাঁট দেবে, অন্য একটা দল বাঁচার জন্য চুপচাপ বসে যাবে রাজনীতির ময়দান থেকে। সেই জায়গায় বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ফ্লোর টেস্টটা পাস করাতে পারবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে। আর এই সব আতঙ্কই কি ক্রমশ তাকে গ্রাস করছে? সেই জন্য উৎসাহিত করার জন্য বলছেন, গলাটাকে না কাঁপিয়ে, যে এসব ইঁদুর চামচিকের কাণ্ড, তৃণমূলের নেতাদের এলাকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা, সেটা কিন্তু হবে না। হবে কি হবে না সে তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা যে হয়েছে, আর সেই সম্ভাবনাটা হলে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সাফল্য সখাত সলিলে ডোবা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই জায়গাটা কল্পনা করেই কি এবার অচেনা আতঙ্কে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্নটা কিন্তু আজকে জয়নগরে সবার পর উঠে গেল। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।